আজকে একটা হোমিওপ্যাথি ওষুধ আমরা নিয়ে আলোচনা করি। ওষুধটার নাম ইগনেশিয়া অ্যামারা। আমরা ইগনেশিয়া নামেই আর কি চিনি। ইগনেশিয়া কিন্তু আমাদের বেশ ভালো ব্যবহার হয়, যথেষ্ট ব্যবহার হয়। যদিও সব ব্যবহারের পেছনে তো কিছু কারণ থাকে, লক্ষণ থাকে, ক্ষেত্র থাকে। সেই সমস্তগুলি উপলব্ধি করে আমাদের তো ওষুধ নির্বাচন করতে হয়। তো ইগনেশিয়া আমাদের সমাজে যথেষ্ট ব্যবহার হয়। যাক, ইগনেশিয়া কিন্তু খুব গভীরক্রিয় বা দীর্ঘক্রিয় ওষুধ নয়, বা মাইজমেটিক মেডিসিন হিসাবেও কিন্তু ইগনেশিয়াকে দেখানো হয়নি। তবে ইগনেশিয়ার রোগী থেকে রোগিনী, অর্থাৎ ফিমেলদের ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়। কারণ ফিমেল পেশেন্টরা সাধারণত একটু স্নায়বিক হয়, বুঝলে, একটু স্নায়বিক বেশি হয়, আর যার কারণে মহিলাদের ক্ষেত্রে বেশি ব্যবহার। কিন্তু পুরুষদের ক্ষেত্রে যে ব্যবহার হয় না আমি কিন্তু তা বলছি না, পুরুষদের ক্ষেত্রেও ব্যবহার হয়, তবে মহিলাদের ক্ষেত্রে যেন একটু বেশি ব্যবহার হয়। ইগনেশিয়া স্নায়বিক, সকল ইন্দ্রিয়ের উত্তমভূতি, সকল ইন্দ্রিয়ের উত্তমভূতি। ইন্দ্রিয় বলতে পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়, এবং ষষ্ঠ ইন্দ্রিয় যেটা জ্ঞান বলে আমরা অনেক সময় বলি, তারও একটা অনুভূতিটা বেশি। সেই অনুভূতিগুলি কেমন আমি বলবো, আলোচনা করব। সে অল্পেই মনে দুঃখ পায়। তাহলে মনটা কি হচ্ছে? উচ্চ অনুভূতি, যার কারণে অল্পেই মনে দুঃখ পায়। মনটা প্রচন্ড দুঃখ পায়। দেখো, আমাদের বুঝতে হবে, স্থূল দেহ থেকে ইন্দ্রিয়গণ শ্রেষ্ঠ, ইন্দ্রিয়গণ থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, আর বুদ্ধি থেকে যে শ্রেষ্ঠ ধর্মশাস্ত্রে বলা হয় আত্মা, আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা শাস্ত্রে বলা হয় আত্মা স্বরূপ জীবনী শক্তি। আত্মার মতোই একটা শক্তি আমাদের মধ্যে আছে, যাকে আমরা জীবনী শক্তি বলি। তাই মন, আমরা কানে তো শব্দ তরঙ্গ শুনি, কিসের শব্দ শুনি সেটা তো আমাদের মন বিচার করে, বুদ্ধি বিচার করে। মনের যে একটা অংশ হচ্ছে বুদ্ধি, সে কিন্তু বিচার করে। সুখ দুঃখ মাংস পায়, কিন্তু জ্ঞান বুদ্ধি দিয়ে বিচার হয়, যেটা প্রকৃতির নিয়ম, কিছু করার নেই। এরকমই না, আমরা জিহ্বাতে টক ঝাল লবণ দিই, সেই সেন্সটা স্নায়ু মাধ্যমে ব্রেনে পৌঁছে যায়, আমাদের স্মৃতি কপাটে আগেই আছে যে এটা লবণ। আমরা তখন বিচার করি যে লবণের স্বাদ, এটা ঝালের স্বাদ, এটা তিক্ত, এটা মিষ্টি, তাই নয় কি? আচ্ছা, এইরকম আমরা বলছি ইগনেশিয়া স্নায়বিক, সকল ইন্দ্রিয়ের উত্তরানুভূতি। সে অল্পেই মনে দুঃখ কষ্ট পায়, অল্পেই কষ্ট পায়। একটু কিছু বললেই কষ্ট পায়, একটু কিছু ঘটলেই কষ্ট পায়। ঠিক যেমন বলা হয় পালসেটলা, কিন্তু পালসেটলা নয়, পালসেটলা কিন্তু আলাদা। কিন্তু পালসেটলা যেমন অল্পেই মনে ব্যথা পাই, ঠিক আমরা যেন এইরকম ইগনেশিয়াতেও এরকম দেখি অল্পেই মনে কষ্ট পাই, অনেক ওষুধ আছে এরকম। সর্বদা দুঃখ প্রবণ, সর্বদা দুঃখ প্রবণ, সবসময় মনের জন্য দুঃখ, তার মনে স্বচ্ছলতা আনন্দ বলে যেন কিছু নেই, এইরকম একটা ভাব। মন মরা, একটা মন মরা ভাব, একটা হতাশা ভাব, মন মরা, হতাশা। এই আমরা এই কথাগুলি আলোচনা করতে করতে গিয়ে দেখাবো যে এই রোগীগুলি কেমন করে ইগনেশিয়ার রোগী হয়, তাহলে তোমরা অটোমেটিক বুঝতে পারবো আরো ভালো। আরো একটু কথা বলিনি। সর্বদা দুঃখ প্রবণ, মন মরা, নির্জন প্রিয়। মন মরা এবং দুঃখ প্রবণ রোগীরা কিন্তু একটু নির্জন প্রিয় হয়। সেই সবার সঙ্গে থাকতে ভালোবাসে না, একটু একা একা থাকে, একটু মাঝে মাঝে দীর্ঘশ্বাস নেয়,
এরকম করে দীর্ঘশ্বাস নেয়, একা একা থাকে, মন মরা থাকে, অনেক সময় ক্ষণে হাসে ক্ষণে কাঁদে, বুঝলে, সর্বদা দুঃখ প্রবণ। কেন কেন দুঃখ প্রবণ? আলোচ্য বিষয় আছে, বুঝতে হবে। আচ্ছা, এবং শীতকাতর, ইগনেশিয়ার রোগী কিন্তু শীতকাতর, মনে রাখতে হবে। কিন্তু পালসেটলা কিন্তু গরম কাতর। যদি 5খানা গরম কাতর মেডিসিন বলা হয় তার মধ্যে পালসেটলা একটা। ইগনেশিয়া শীতকাতর। ক্রুদ্ধ অবস্থায় তাকে সান্ত্বনা দিলে, ক্রুদ্ধ অবস্থায় সে যদি কোনো ক্রমে ওই যে মন মরা, অসন্তুষ্ট, সর্বদা দুঃখ কষ্ট, অল্পেই রুষ্ট, সে রেগে গেলে তাকে যদি সান্ত্বনা দেওয়া যায় তাহলে তার রাগ কিন্তু আরো বেড়ে যায়। এই লক্ষণটা কিন্তু আমাদের ন্যাট্রাম মিউরে পাওয়া যায়। ন্যাট্রাম মিউরে এই লক্ষণটা আছে মানসিক লক্ষণে। ঠিক এমন ধরনের অবস্থা, মানসিক লক্ষণটা মন মরা, বিষণ্ণ, হতাশা, নির্জন প্রিয়, একা একা থাকতে ভালোবাসে, দীর্ঘশ্বাস ছাড়ে, রেগে গেলে সান্ত্বনা দিলে তার রাগ বৃদ্ধি হয়। কিন্তু ব্যতিক্রম কি হলো? একটা শীতকাতর, একটা গরম কাতর। ন্যাট্রাম মিউরের রোগী শীতকালেও ছাতা মাথায় দিয়ে যায়, যদি 12টার সময় যায় শীতকালেও ছাতা মাথায় দিয়ে যায়। ওইটুখানি রোগীর তাপ তার সহ্য হয় না, বোঝা গেল? দরজার ঝনঝনানি, চিৎকার চেঁচামেচি, জোরে টিভি রেডিও মাইকের শব্দ বিরক্তিবোধ করে। তাহলে কি হচ্ছে? তার পঞ্চ ইন্দ্রিয়ের অনুভূতিটা আসছে না, বুঝতে পারছি তো? কর্ণ কর্ণ দ্বারা সে মন চঞ্চল হচ্ছে, শ্রবণ দ্বারা মন চঞ্চল হচ্ছে। এইরকম ভাবে ইন্দ্রিয় সকলের যেমন অত্যানুভূতি আমি দেখেছিলাম, তাহলে এখানে দেখা যাচ্ছে যে সান্ত্বনা দিলে তার রোগ বাড়ে। এটা ন্যাট্রাম মিউরের মতন লক্ষণ, সান্ত্বনা দিলে রোগ বাড়ে। কিন্তু ন্যাট্রাম মিউর গরম কাতর, ইগনেশিয়া শীত কাতর, এইরকম কিন্তু বিচার করতে হয়, যাও তো। আচ্ছা, কোন কারণে মনের ইচ্ছা পূর্ণ না হলে, যে কোনো, আমি এমএ পাস করলাম, চাকরি পেলাম না, আমি প্রচুর সুন্দর করে গান বাজনা শিখলাম, দাঁড়াতে পারলাম না, আমি প্রচুর ভাবে টাকা পয়সা খরচ করে নানান জায়গায় গিয়ে ভালো আর্ট শিখলাম, দাঁড়াতে পারলাম না, আমি ভালো কোনো ব্যবস্থা করতে পারলাম না, আমি ভালো কোনো কাজ শিখলাম, দাঁড়াতে পারলাম না, ডেভেলপমেন্ট করতে পারলাম না। কোনো কারণে মনের ইচ্ছা পূরণ না হলে, যার সাথে ভালোবাসা ছিল তাকে ঘরে আনতে পারলাম না, ছেলের ক্ষেত্রে হোক মেয়ের ক্ষেত্রে হোক। কিন্তু এই ধরনের মনের ইচ্ছা পূর্ণ না হলে ছেলেরা যেন নতুন পথ ধরে, ঠিক আছে ওটাই হলো না তো এটা আর একটা কোনো কাজ করি, ও মেয়েটা আমাকে প্রত্যাখ্যান করলো, তাহলে নাই আর একজনের সাথে ভালোবাসা করি, নাই বাবা মা আমাকে যেখানে বিয়ে দেয় সেখানেই দেবে। তো এইরকম দেখা যাচ্ছে কোনো কারণে মনের ইচ্ছা পূরণ না হলে একটা বিষণ্ণতা আসে, ইগনেশিয়ার মধ্যে একটা বিষণ্ণতা আসে, একটা হতাশাগ্রস্ত আছে, একটা মন মরাগ্রস্ত আছে, একটা দীর্ঘশ্বাস নেয়, সে নির্জন প্রিয় হয়। এবং এই ধরনের চিন্তা ভাবনাগুলি যখন করে তখন সে অল্পেতেই অত্যনুভূতি হয়, তার সাথে কথা বলতে গেলে সে রেগে যায়, আর রেগে গেলে তাকে সান্ত্বনা দিয়ে তার রাগটা আরো বেড়ে যায়। আমার বিষয়টা কিন্তু বুঝতে হবে, হোমিওপ্যাথি ওষুধ কিন্তু ওই চুকা চুকা একটা দুটো লক্ষণ পেলাম আর হোমিওপ্যাথি ওষুধ দিয়ে দিলাম তাহলে কিন্তু হবে না। আচ্ছা, বলা হচ্ছে ক্রোধ, শোক, ব্যর্থ প্রেম, ক্রোধ, প্রচন্ড ভাবে ক্রোধ হলো, কোনো আশা পূরণ হয়নি, কারোর সাথে কোনো গন্ডগোল হলো, কারণ দ্বারা আমি অপমানিত বোধ হলাম, ক্রোধ, বুঝলে, শোক। যদিও শুধুমাত্র ক্রোধের ফলে যদি কিছু হয় বা লক্ষণ সকল যদি ইগনেশিয়ার মতো না হয় তাহলে আমি অন্য মেডিসিনের কথা চিন্তা করব। আর যদি লক্ষণগুলি আবার এই যে ক্রোধ শোক তো একটা এক্সাইটিং কজ, এই কারণ থেকে রোগের উদ্ভব। তাই ক্রোধ, শোক, ব্যর্থ প্রেম,
ক্রোধ, শোক, ব্যর্থ প্রেম বা কোনো কারণে মনের আশা পূর্ণ না হওয়া। তাহলে ব্যর্থ প্রেম, মনের আশা পূর্ণ না হলো, ভালো করে লেখাপড়া দিয়ে চাকরি পেলাম না, মনের আশা পূরণ হলো না, ব্যর্থতা। আচ্ছা, এই যে ব্যর্থতার ফলে রোগের উৎপত্তি, আপনার এই রোগটা কবে থেকে আপনার এই অসুস্থতা? ভালো করে চিন্তা করে রোগীকে বলতে হবে, আপনি বলুন চিন্তা করে, না কি করব, আমি বহু লেখাপড়া শিখলাম তো চাকরি পেলাম না, বহু গান বাজনা শিখলাম, আমার কোনো লাইন সুবিধা হলো না, কি আমার একটা সন্তান মারা গেছে, তারপর থেকে আমার এই ধরনের এই রোগগুলি উপস্থিত হয়েছে। তন্ন তন্ন করে যদি খুঁজে আমরা জানতে পারি ব্যর্থতা, শোক, বুঝলে, আপনজনের মৃত্যু, মা বাবা, ভাই বোন, সন্তান, স্বামী, এদের মৃত্যু, বা তার সাথে ভালোবাসা ছিল সে ত্যাগ করে গেল, এই যে শোক, ব্যর্থ প্রেম, এর থেকেই পীড়ার উৎপত্তি হয়। বুঝলেন তো? এবং আমরা ইগনেশিয়ার রোগীর এইরকম স্নায়ুবিক দেখি, যখন এই কারণ থেকে রোগটা স্টার্টিং করার পরে তখন আমাদের ইন্দ্রিয় সকলের উৎপন্নতি শুরু করলো, তখনই অল্পে তুষ্ট, অল্পে রুষ্ট, রাগান্বিত, বিমর্ষতা, বিষণ্ণতা, একা থাকতে ভালোবাসি, দীর্ঘশ্বাস ছাড়ে, এবং রেগে গেলে সান্ত্বনা দিলে তার আরো রাগ বৃদ্ধি হয়। পজিটিভ ফ্যাক্টরটা কিন্তু ব্যর্থতা, এক কথায় ব্যর্থতা। চাকরি হইল না, শোক, ভালোবাসা পূর্ণ হলো না, ব্যর্থতা, মনের আশা পূর্ণ হলো না। বুঝা গেল? এই থেকে রোগের একটা উৎপত্তি। সে দুঃখ কষ্ট প্রকাশ করে না, কেন এটা হয়েছে মরে গেলেও বলবে না। এই অবস্থাটা আপনার কেন? মনের দরজায় শিকল তুলে দেবে, দিয়ে চুপচাপ থাকতে। যদি এইরকম ভাবে থাকে, আমি লক্ষ্য করেছি বিয়ের পরে শ্বশুর বাড়ি গিয়ে ঠিক ওই রকম মন মরা, বিষণ্ণতা, হতাশা, মাঝে মাঝে কাঁদে, মাঝে মাঝে হাসে, একা একা বসে থাকে, তাকে সবাই বলছে ভূতে পেয়েছে, ওঝা দেখাচ্ছে, কিন্তু ভালো করে তন্ন করে খুঁজে দেখা যাচ্ছে ব্যর্থ প্রেমের পরিণাম ফল। সেই যা সেই ছিল হয়নি, বাবা তাকে অন্য জায়গায় বিয়ে দিয়েছে, কি ছেলেটা অন্য জায়গায় বিয়ে করে, এমন ঘটে। মনের কষ্ট চেপে রাখে, সে কখনোই প্রকাশ করে না। ন্যাট্রামিউর প্রকাশ করে, ন্যাট্রামিউর গরম কাতর, ন্যাট্রামিউর প্রকাশ করে। ইগনেশিয়া শীত কাতর, ইগনেশিয়া প্রকাশ করে না। পার্থক্য বোঝা গেল? আচ্ছা, রোগের হ্যাঁ বৃদ্ধির লক্ষণগুলি সম্পূর্ণ বিপরীত। ইগনেশিয়াটা অদ্ভুত ব্যাপার, ইগনেশিয়ার লক্ষণগুলি কিন্তু সম্পূর্ণ বিপরীত। তোমরা অনেক সময় এই কথাগুলি ল্যাকিসের মধ্যে দেখবা, অনেক সময় অন্য মেডিসিনের মধ্যে দেখবা, কিছু কিছু দু একটা থাকে বিপরীত। গলা ব্যথা, শূন্য ঢোক গিললে গলা ব্যথা লাগে, খাওয়ার সময় গলা ব্যথা, থুতু যখন গিলি তখন গলা ব্যথা, ও গিলতে পারছি, যখন ভাত খাই গলা ব্যথা না। অশ্বের যন্ত্রণা হেঁটে বেড়ালে উপশম। মলদ্বারে যন্ত্রণা সাধারণত হাঁটতে কষ্ট করলে তো বাড়ে, তাই না? তার হাঁটলে চললে কমে যায়। প্রদাহ স্থানে, ইনফ্লামেশনের স্থানে উত্তাপ হবে এবং ব্যথা থাকে। ইগনেশিয়ার প্রদাহ স্থানে লালও নেই, ব্যথাও নেই, লাল আছে তো ব্যথা নেই। এইরকম চাপ দিলে ব্যথা বোধ হবে, কি চাপ দিলে তার আরাম লাগে। বিপরীত লক্ষণ, একটা বিপরীত লক্ষণ দেখলে কিন্তু আমার হবে না। আরে চাপ দিলে উপশম তো ম্যাগনেসিয়া ফসফরাসে কলসিনটি আছে। ইগনেশিয়ার রোগী কি আমাকে খেয়াল করতে হবে, লক্ষণগুলি শেয়ার বৃদ্ধি সম্পূর্ণ বিপরীত হলে তবেই এই তরুণ ওষুধটি ব্যবহারের উপযুক্ত ক্ষেত্র পাওয়া যায়। বোঝা গেল?
আমার যে মুখবন্ধটা লেখা আছে মেট্রো আমেরিকায়, সেখানে কিন্তু এই কথাটাই লেখা আছে। ইগনেশিয়াস স্নায়বিক, ইন্দ্রিয়ের অত্যনুভূতি প্রবণ, সে অল্পেই মনে দুঃখ কষ্ট পায়, সর্বদা দুঃখ প্রবণ, মন মরা, নির্জন প্রিয়, শীতকাতর। আর ক্রুদ্ধ অবস্থায় তাকে সান্ত্বনা দিলে তার রোগের বৃদ্ধি ঘটে। কোনো কারণে মনের ইচ্ছা পূরণ না হলে শোক, ক্রোধ বা ব্যর্থ প্রেমের ফলে রোগের উৎপত্তি। সে দুঃখ কষ্ট প্রকাশ করে না, সর্বদা চেপে রাখে এবং রোগের বিপরীত হ্রাস বৃদ্ধি। এই যে মুখবন্ধটা আমার লেখা আছে, এই মুখবন্ধটাই কিন্তু আমার ইগনেশিয়ার মূল সাবস্টান্স, মূল বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য যদি রোগীর মধ্যে পাওয়া যায়, তাহলে কিন্তু একটা মিল, তাহলে ওই মাথা থেকে ভূত চলে যাবে। সন্তান হারিয়ে যাওয়ার পরে তার হয়তো হাই প্রেশার, তার হয়তো খিচুড়ি রোগ করে চলে যাবে। তোমরা অনেক সময় লক্ষ্য করবা, ইগনেশিয়ার ক্রনিক হিসাবে ন্যাট্রামিউরকে বোঝানো আছে, বুঝলে? তাহলে ইগনেশিয়ার ক্রনিক মানে ইগনেশিয়া আগে ছিল, এখন নেই। তাহলে একটা ইগনেশিয়া 5 বছর 7 বছর ধরে চলতে পারে, নাও পারে। সে ইগনেশিয়ায় দাঁড়িয়ে থাকবে, সে শীতকাতর থাকবে, বুঝতে পেরেছো? আর তখন মনের কথাগুলি, মনের কষ্টগুলি, দুঃখগুলি বলবে না, শীতকাতর থাকবে। আর মনের দুঃখ কষ্টগুলি, মনের দরজায় চিকল তুলে চুপচাপ থাকবে, বলবে না। আর ন্যাট্রামিউর হলে কি হবে? গরম কাতর হবে আর মনের দুঃখ কষ্টগুলি তখন বলবে, বুঝা গেল? এই অবস্থা ছিল আগে, এখন এই অবস্থায় উন্নতি হয়েছে। কি করে ইগনেশিয়া ন্যাট্রামিউরে পর্যবসিত হয়, বোঝা গেল? আচ্ছা, আর লক্ষণ সকলের সম্পূর্ণ বিপরীত অবস্থা থাকে। এই বিপরীত লক্ষণটা আমি নিয়ে আলোচনা করব। যেমন ব্যথা স্থানে সামান্য স্পর্শ সহ্য হয় না, কিন্তু চাপ দিলে আরাম পায়। শূন্য ঢোকে গলায় বৃদ্ধি, খাওয়ার সময় ব্যথা নেই, বুঝতে পারল? ঠিক এইরকম বিপরীত লক্ষণ, পিকুলিয়ারিটি, এগুলি কিন্তু বিপরীত লক্ষণ মানে পিকুলিয়ারিটি। জায়াডিসের মধ্যে শীতকাতর, মানসিক অবস্থার মধ্যে ক্রুদ্ধ, বিষণ্ণ, বিমর্ষ, মনমরা এবং রেগে গেলে সান্ত্বনা দিলে তার রাগ বৃদ্ধি হয়। এখানে ধরো তুমি হয়তো বললে, তোমরা হয়তো বললে, স্যার রুগী তো লবণ খায়। আরে লবণ খাওয়াটার উপরে ওষুধ নির্বাচন হয় না। তোমরা কেন পড়ে দেখবা, যত রুগী ন্যাট্রামিউরের লবণ খায়, অনেক রুগী আছে তারা মোটেও লবণ খায় না, লবণের দিকে তাকাতে চায় না। লবণ খেলে ন্যাট্রামিউর, লবণ না খেলে ন্যাট্রামিউর নয়, এটা কিন্তু পূর্ণাঙ্গ লক্ষণ নয়, বোঝা গেল? এর পরবর্তীতে আমরা যে সমস্ত রোগগুলি আমরা এতে পাই, সেগুলি আমি আলোচনা করব। তবে আমি এর যে 3 স্টার দিয়ে যেটা বলা আছে, মানসিক লক্ষণ প্লাস হ্রাস বৃদ্ধি, তাই তো? মানসিক লক্ষণ আছে, আমার ম্যাথমেটিক্যাল লেখা আছে, আছে না? মানসিক লক্ষণ প্লাস হ্রাস বৃদ্ধি, আর প্লাস রোগের উত্তেজক কারণ। মানসিক লক্ষণ প্লাস হ্রাস বৃদ্ধি প্লাস উত্তেজক কারণ, তাই তো? এর উপরেই এই ঔষধ নির্বাচন করা যুক্তিযুক্ত। আর কত সুন্দর করে একটা মেডিসিন তোমাদের বুঝাবো। তাহলে এই পর্যন্ত আজকে থাক, সামনের দিনকে এর রোগ নিয়ে আলোচনা করবো।